গল্প স্বল্পের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পটা একটা ছোট গোয়েন্দা গল্প, কিন্তু ছোট হলেও এই গল্পের গভীরতা অনেক বেশি। গল্পের নাম কিলার যখন পেন কিলার, ডক্টর ইন্দ্রনীল আইচের লেখা। তো আজকের গল্প শুরু করার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে গল্প স্বল্প এখন 1000-এরও বেশি মানুষের একটা পরিবারে পরিণত হয়েছে। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে সত্যি আমি আপ্লুত। তবে চলুন শুরু করি আজকের গল্প কিলার যখন পেন কিলার। গল্প পাঠ, আবহ সঙ্গীত এবং সমস্ত চরিত্রে যন্তর মন্তর। 1986 সালের 11 জুন, স্থান ওয়াশিংটন ডিসি, আমেরিকা। রোজকারের মতো ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছেন সুজান স্নো। তিনি স্থানীয় একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। বোর্ড মিটিং থাকার জন্য অফিসে পৌঁছানোর তাড়া রয়েছে সুজানের। মেয়ে হেলিকে ঘুম থেকে তুলে দিয়ে অফিসের জন্য তৈরি হতে লাগলেন সুজান। হেলি বাথরুমে ঢোকার আগে দেখলেন তার মা বাথরুমের বাইরের আয়নার সামনে দাঁড়িয়ে আইলাইনার লাগাচ্ছেন। শাওয়ারের নিচে দাঁড়ানোর পরেই বাথরুমের বাইরে ধপ করে একটি শব্দ পেলেন হেলি। তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে দেখতে পেলেন তার মা সুজান ঘরের মেঝেতে পড়ে রয়েছেন, দু চোখ খোলা, চোখের মনি স্থির। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হারবার ভিউ হাসপাতালে ফোন করলেন হেলি। ফোন করলেন তার বাবা পলকে। সুজানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনার পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু মৃত্যুর কারণ কি? হার্ট অ্যাটাক, স্ট্রোক? মাত্র 40 বছর বয়স্ক সুজানের আকস্মিক মৃত্যুর কারণ নির্ণয়ে ব্যর্থ হলেন চিকিৎসকরা। সুজানের দেহ পাঠানো হলো ময়না তদন্তের জন্য। লাশ কাটা ঘরে সুজানের মৃতদেহের ময়না তদন্ত শুরু হলো। সুজানের মৃতদেহের পেট চেরাইয়ের পরে একটা অদ্ভুত গন্ধ পেলেন ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক। মাস্ক নামিয়ে ভালো করে গন্ধটা বোঝার চেষ্টা করলেন। সহকারীকে জিজ্ঞাসা করলেন, তুমিও কি গন্ধটা পেয়েছ? সহকারী উত্তর দিলেন, হ্যাঁ স্যার, বাদামের গন্ধ, মানে পটাশিয়াম সাইনাইড। পটাশিয়াম সাইনাইড তীব্র বিষ, যে বিষের প্রভাবে মৃত্যু আসে মুহূর্তের মধ্যে। কিন্তু যে মহিলা সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, তার শরীরে সাইনাইড এলো কোথা থেকে? সুজানের পাকস্থলী থেকে চিকিৎসকরা উদ্ধার করলেন আধগলা একটা ক্যাপসুল। সেই ক্যাপসুলটিকে এবং সুজানের বিভিন্ন সিভেরাকে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠালেন চিকিৎসকরা। পরদিন রিপোর্ট এলো, সুজানের শরীরের বিভিন্ন ভিসেরার মধ্যে উল্লেখযোগ্য হারে রয়েছে পটাশিয়াম সাইনাইড এবং সুজানের পাকস্থলীতে পাওয়া সেই ক্যাপসুলটি সাইনাইডের সম্ভাব্য সোর্স। তদন্তে নামল FBI। প্রথমেই জিজ্ঞাসাবাদ করা হলো সুজানের স্বামী পল এবং মেয়ে হেলিকে। পল জানালেন, সেদিন ভোরে উঠে সুজান তাকে বলেছিলেন ভীষণ মাথা ধরেছে। একই সঙ্গে জানালেন মর্নিং হেডেক, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেই মাথার যন্ত্রণার সমস্যা ছিল সুজানের। এই সমস্যার জন্য প্রায়শই অ্যাক্সোডিন ক্যাপসুল খেতেন সুজান। এই ক্যাপসুলের কৌটোটা রাখা থাকতো যে আয়নার সামনে সুজান প্রসাধন করছিলেন তার পাশের লকারে। সঙ্গে সঙ্গে FBI সেই ক্যাপসুলের কৌটোটি বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠায়। পরীক্ষার রিপোর্টে জানা যায় ওই কৌটোর ভেতরে বেশ কয়েকটি অ্যাক্সোডিন ক্যাপসুলের সঙ্গে মিশে রয়েছে 3টি সাইনাইড ক্যাপসুল। অর্থাৎ কৌটোতে যদি 10টি ক্যাপসুল থাকে, তবে 7টি ক্যাপসুলে রয়েছে এক্সোডিন ওষুধ এবং বাকি 3টিতে রয়েছে এক্সোডিনের জায়গায় পটাশিয়াম সাইনাইড। মারক বা লিথাল ডোজের চাইতে অনেক বেশি পরিমাণে। অর্থাৎ হেলি যখন
বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলেন প্রসাধন শেষ করে সুজান তখনই ওই কৌটো থেকে একটি ক্যাপসুল খান, যে ক্যাপসুলে এক্সোড্রিনের জায়গায় ছিল সাইনাইড, এবং মুহূর্তের মধ্যে মৃত্যু হয় সুজানের। কে এনেছিল এই এক্সোডিনের কৌটো? পরক্ষণে গ্রেপ্তার হন সুজানের স্বামী পল, কারণ ডিপার্টমেন্টাল স্টোর থেকে তিনি এই এক্সোডিনের কৌটো কিনে এনেছিলেন। কিন্তু মোটিভ? পল সুজানের দ্বিতীয় স্বামী হলেও সুখী পরিবার ছিল তাদের। সুজানের মৃত্যুতে পল বা হেলির কোনো লাভ হয়নি। উপরন্তু পল নিজের আর্থারাইটিসের ব্যথার জন্য সেদিন সকালে ওই কৌটো থেকে একটা ক্যাপসুল খেয়েছিলেন। তার কিছু হয়নি। কোর্টে দাঁড়িয়ে পল নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য নিজের লাই ডিটেক্টর টেস্ট এবং নার্কো অ্যানালিসিসের দাবি জানান। তার উপর এই দুটো টেস্ট করা হয় এবং তিনি সসম্মানে উত্তীর্ণ হন। এফবিআই পলকে ছেড়ে দিতে বাধ্য হয়। এদিকে এক্সোডিন ক্যাপসুলের মধ্যে সাইনাইড পাওয়া যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়ে গোটা আমেরিকায়। লোকে এক্সোডিন কেনা বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমেরিকার সমস্ত দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোর থেকে এক্সোডিনের সমস্ত কৌটো নিজের হেফাজতে নেয় এক্সোডিনের নির্মাতা ব্রিস্টল মেয়ার ওষুধ কোম্পানি, এবং প্রত্যেকটি ক্যাপসুলকে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেই পরীক্ষার ফলে আরও কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোরের এক্সোডিনের কৌটোর মধ্যে সাইনাইড ক্যাপসুলের অস্তিত্বের প্রমাণ মেলে। বিপুল ক্ষতির সম্মুখীন হয় ব্রিস্টল মেয়ার কোম্পানি। যে বা যারা এই অপকর্মের জন্য দায়ী তাদের নাগাল পাওয়ার জন্য $3 লাখ পুরস্কার ঘোষণা করে ব্রিস্টল মেয়ার। অপরদিকে এফবিআই ব্রিস্টল মেয়ারের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে হানা দেয় এবং সেখানকার কর্মীদের জিজ্ঞাসাবাদ আরম্ভ করে। কিন্তু অনেক চেষ্টার পরেও তারা সেখানকার কোনো কর্মীকেই দোষী সাব্যস্ত করতে অক্ষম হয়। উপরন্তু সেই প্ল্যান্টে এক্সোডিন ড্রাগটির মধ্যে সাইনাইডের অস্তিত্বের কোনো রকম প্রমাণ মেলে না। দিশেহারা এফবিআই এরপরে খবরের কাগজ, রেডিও এবং টিভিতে বিজ্ঞাপন দেয়। এক্সোডিন খেতেন এমন যেসব ব্যক্তির গত 3 মাসের মধ্যে আকস্মিক মৃত্যু ঘটেছে তাদের আত্মীয়দের এফবিআইয়ের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়। এই বিজ্ঞাপনের 3 দিন পরে স্টেলা নিকেল নামক একজন মহিলা এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে জানান তার স্বামী ব্রুস নিকেল নিয়মিত এক্সোডিন খেতেন। যেদিন সুজান মারা যান তার ঠিক 7 দিন আগে সন্ধ্যাবেলায় একটা এক্সোডিন ক্যাপসুল খাওয়ার পরপরই মারা যান ব্রুস। ব্রুস এমফাইসিমায় ভুগছিলেন, সেজন্য করোনার ব্রুসের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করেন এমফাইসিমার কথা, যা স্বাভাবিক মৃত্যু। ব্রুসের মৃতদেহের কোনো ময়না তদন্ত হয়নি। এফবিআই মৃত ব্রুসের দেহ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠায় এবং স্টেলার কাছ থেকে এক্সোডিনের বাকি ক্যাপসুলগুলো নিয়ে সেগুলো ল্যাবরেটরিতে পাঠায় পরীক্ষার জন্য। পরদিন ময়নাতদন্তের এবং এক্সোডিনের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসে। দেখা যায় ব্রুসের মৃতদেহে এবং ব্রুস যে কৌটো থেকে এক্সোডিন ক্যাপসুল খেয়েছিলেন সেই কৌটোর বাকি ক্যাপসুলগুলোর মধ্যে 2টি ক্যাপসুল রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে সাইনাইড। অর্থাৎ 1 সপ্তাহের ব্যবধানে সুজানের মৃত্যু এবং ব্রুসের মৃত্যুর কারণ একই, এক্সোডিন ক্যাপসুলের মধ্যে রাখা পটাশিয়াম সাইনাইড। রহস্য আরও ঘনীভূত হয় 2 দিন পরে। হঠাৎই ফরেনসিক ল্যাবরেটরি থেকে ডেকে পাঠানো হয় এই কেসের তদন্তকারী অফিসার মাইকেল ডানবার্গকে। ক্যাপসুলের মধ্যে রাখা সাইনাইডের সঙ্গে কিছু একটা মিশে রয়েছে অফিসার। মাইকেলকে জানালেন ফরেনসিক এক্সপার্ট। মাইক্রোস্কোপে চোখ রেখে মাইকেল দেখতে পেলেন সত্যিই তো সাদা রঙের পটাশিয়াম সাইনাইড পাউডারের সঙ্গে মিশে রয়েছে সবুজ রঙের কিছু ক্রিস্টাল অত্যন্ত কম পরিমাণে। কি এগুলো? জিজ্ঞাসা করলেন মাইকেল।
উত্তর এলো, ক্রিস্টালগুলো আলাদা করে পরীক্ষা করা হয়েছে অফিসার। এই সবুজ রঙের ক্রিস্টালগুলোর মধ্যে রয়েছে 4টি যৌগ, অ্যাট্রাজিন, ডাইক্লোন, সিমাজিন এবং ম্যানিউরন। এই 4টি যৌগের আলাদা আলাদা কোনো ব্যবহার নেই, কিন্তু এই 4টি যৌগ একত্রে অ্যালগিসাইড তৈরি করতে কাজে লাগে। অ্যালগিসাইড সেটা আবার কি, জিজ্ঞাসা করলেন মাইকেল। ফরেন্সিক এক্সপার্ট জানালেন, অ্যালগিসাইড হলো শ্যাওলা মারার বিষ। ছোট পুকুর, চৌবাচ্চা বা অ্যাকোরিয়াম যেখানে মাছ চাষ বা পোষা হয়, সেই সব জায়গায় অবাঞ্ছিত শ্যাওলা মারার কাজে এই বিষ লাগে। মানব শরীরের ক্ষেত্রে এই বিষ মোটেও মারক নয়। সেটা তো বুঝলাম, কিন্তু সাইনাইডের মতো তীব্র বিষের সঙ্গে শ্যাওলা মারার বিষ মেশানো হয়েছে কেন? ফরেন্সিক এক্সপার্টরা উত্তরে বললেন যে এর কারণ তাদের জানা নেই। তারা আরও জানালেন, বাজারে এই সবুজ ক্রিস্টালটি কিনতে পাওয়া যায়, নাম অ্যালগি ডিস্ট্রয়ার। মাথার চুল খাড়া হয়ে গেল এফবিআইয়ের। খুন হয়েছেন দুজন, সুজান স্নো এবং ব্রুস নিকেল। তারা কেউ কাউকে চিনতেন না। খুনের কারণ সাইনাইড, যা ছিল বাজারে বহুল প্রচারিত পেনকিলার ক্যাপসুলের মধ্যে। কিন্তু খুনি ওষুধের কৌটোর সমস্ত ক্যাপসুলে সাইনাইড মেশায়নি, মিশিয়েছে মাত্র 3টে করে ক্যাপসুলে। কেবলমাত্র তাই নয়, আরও 3টে ডিপার্টমেন্টাল স্টোরে ওই একই ব্র্যান্ডের ক্যাপসুলের মধ্যেও সাইনাইড পাওয়া গিয়েছে। সুতরাং খুন হওয়া 2 ব্যক্তি যে খুনির টার্গেট ছিলেন, সেটাও জোর গলায় বলা যায় না। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ক্যাপসুলের মধ্যে সাইনাইড মেশানো হয়নি, হয়েছে সেই ক্যাপসুল বাজারে আসার পর। কিন্তু উদ্ধার হওয়া ওষুধের সমস্ত কৌটো ছিল সিল্ড। সর্বোপরি ক্যাপসুলের মধ্যে সাইনাইডের সঙ্গে মেশানো হয়েছে শ্যাওলা মারা বিষ। কেন তা জানা নেই। অপরাধীকে গ্রেপ্তার করা তো দূরস্থ, সন্দেহের তালিকায় পর্যন্ত কাউকে আনতে পারল না এফবিআই। সিরিয়াল কিলার, সাইকো কিলার, ত্রিকোণ প্রেম, কোনো অ্যাঙ্গেল থেকেই কোনোভাবে এগোতে পারল না তারা। তাদের মনে হলো এটা হয়তো একটা পারফেক্ট ক্রাইম, যেখানে অপরাধী কোনো সূত্র রেখে যায়নি। আমেরিকার মিডিয়া হাত ধুয়ে পড়ে গেল এফবিআইয়ের পেছনে। কাগজে বাঘ, অকর্মার ঢেঁকি, খবরের কাগজে এমন সব বিশেষণ দেয়া হলো এফবিআইয়ের নামে। দাবি করা হলো এফবিআইয়ের কর্তা ব্যক্তিদের ইস্তফা। কেটে গেল দুটো মাস। ঘরে বাইরে চাপের মধ্যে পড়ে 1 সপ্তাহের ছুটির আবেদন করলেন এই কেসের তদন্তকারী অফিসার মাইকেল ডানবার। ছুটি মঞ্জুর হওয়ার পরে স্ত্রী সন্তানদের নিয়ে চলে এলেন মিচিগান হ্রদের ধারে। সুন্দর সকাল। মাইকেলের স্ত্রী তাদের সন্তানদের নিয়ে খেলায় মত্ত। একটা সিগারেট জ্বালিয়ে মিচিগান হ্রদের জলের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে বসে রইলেন বিধ্বস্ত মাইকেল। একটু পরে হ্রদের ধারে এসে বসলেন এক বৃদ্ধ। তার গালে সাদা দাড়ি, মাথায় টুপি, মুখে পাইপ, হাতে মাছ ধরার ছিপ। কোনো দিকে না তাকিয়ে ছিপের বড়শির সঙ্গে টোপ লাগিয়ে ছিপের দড়ি জলে ফেললেন বৃদ্ধ। ফাতনার ওজনে হয়তো কিছু গন্ডগোল হয়েছিল। পুনরায় ছিপটি জল থেকে তুলে ফেললেন। একবার মুখের পাইপ থেকে ধোঁয়া ছাড়লেন, আবার ছিপটি জলে ফেললেন। একটু পরেই আবার ছিপটি জল থেকে তুললেন, পাইপের ধোঁয়া ছাড়লেন, আবার ছিপটি জলে ফেললেন। ছিপ জলে ফেলা, পুনরায় তুলে ফেলা, মুখের পাইপ থেকে ধোঁয়া ছাড়া। এই ঘটনা বা দৃশ্য একটু দূর থেকে লক্ষ্য করছিলেন মাইকেল। শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল তার। মনে হচ্ছিল এ দৃশ্য তিনি কিছুদিন আগে কোথাও দেখেছেন, কিন্তু 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 কোথায় কিছুতেই মনে পড়ছিল না মাইকেলের। চোখ বন্ধ করে ভাবতে ভাবতে হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো মাইকেলের মনে পড়ে গেল যে কোথায় তিনি এই দৃশ্য দেখেছেন। সারা শরীর শিউরে উঠল তার।
আপনাদের যাদের বাড়ি মাছের অ্যাকোরিয়াম আছে তারা আশা করি জানেন যে অ্যাকোরিয়ামের জলের মধ্যে মাছের বৃদ্ধির জন্য সবসময় অক্সিজেন সাপ্লাই দিতে হয়। এই অক্সিজেন একটি পাম্পের মাধ্যমে অ্যাকোরিয়ামের জলের মধ্যে চালনা করা হয়। প্রায়শ দেখা যায় অ্যাকোরিয়ামের জলের মধ্যে যে স্থানে অক্সিজেনের বুদবুদ বার হয় সেখানে একটি সুদৃশ্য পুতুল লাগানো থাকে। মাইকেলের মনে পড়ল এই কেসের সঙ্গে সম্পর্কিত যেসব ব্যক্তির বাড়ি তিনি তদন্তের স্বার্থে গিয়েছিলেন তাদের মধ্যে কোনো একজনের বাড়ি তিনি একটা মাছের অ্যাকোরিয়াম দেখেছিলেন, যে অ্যাকোরিয়ামে অক্সিজেন সাপ্লাই করবার মুখটিতে বসানো ছিল একটা পুতুল, যেটাকে দেখতে অবিকল এই বৃদ্ধের মতো। সেই পুতুলটি ছিল একটি বৃদ্ধের পুতুল, গালে দাড়ি, হাতে ছিপ, মুখে পাইপ। পুতুলটি একবার করে ছিপ নামাচ্ছিল, পরক্ষণেই তুলে ফেলছিল। তুলে ফেলবার সময় মুখের পাইপ থেকে বার হচ্ছিল অক্সিজেনের বুদবুদ। মাইকেল, যার বাড়ি এই অ্যাকোরিয়ামটি দেখেছিলেন, তার নাম স্টেলা নিকেল, খুন হয়ে যাওয়া ব্রুস নিকেলের বিধবা স্ত্রী। একই সঙ্গে মাইকেলের মনে পড়ল ফরেন্সিক এক্সপার্টদের কথা। সাইনাইডের সঙ্গে মিশে রয়েছে সবুজ রঙের শ্যাওলা মারা বিষের ক্রিস্টাল, যা অ্যাকোরিয়ামে শ্যাওলা মারার কাজে ব্যবহৃত হয়। ছুটি বাতিল করলেন মাইকেল। স্ত্রী সন্তানদের নিয়ে তৎক্ষণাৎ বাড়ির পথ ধরলেন। একরাশ চিন্তা ঘিরে ধরল তাকে। সুজানের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নামার পরে নিজের স্বামী ব্রুসের তথাকথিত স্বাভাবিক মৃত্যুর তদন্ত করার অনুরোধ করেন স্টেলা। যদি তিনি খুনি হবেন তবে ব্রুসের মৃত্যু তদন্ত করতে এফবিআইকে অনুরোধ করবেন কেন? সুজানকে স্টেলা চিনতেন না, তাহলে সুজানের ক্যাপসুলে তিনি সাইনাইড মেশাবেন কেন? কিভাবেই বা মেশাবেন? কেনই বা সাইনাইডের সঙ্গে মেশাবেন শ্যাওলা মারা বিষ? প্রশ্ন, অনেক প্রশ্ন, কিন্তু কোনোটার উত্তর ছিল না মাইকেলের কাছে। কিন্তু ডুবন্ত মানুষ যেমন বাঁচার জন্য খড়কুটোকেও আঁকড়ে ধরেন, অন্ধকারের মধ্যে ঘুরতে থাকা মাইকেলও তেমনভাবে আঁকড়ে ধরলেন এই সামান্য সমাপতন বা কোইন্সিডেন্টকে। সাইনাইডের মধ্যে শ্যাওলা মারা বিষ, যা অ্যাকোরিয়ামে ব্যবহৃত হয়, এবং স্টেলার বাড়িতে রয়েছে অ্যাকোরিয়াম। বাড়িতে স্ত্রী সন্তানদের নামিয়ে দিয়েই মাইকেল চলে এলেন স্টেলার পাড়ায়। ওই এলাকায় মাছ ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত যতগুলো দোকান ছিল প্রত্যেক দোকানের মালিককে স্টেলার ছবি দেখালেন মাইকেল। একটি দোকানের মালিক স্টেলাকে চিনতে পারলেন। স্টেলা সেই দোকান থেকে প্রায়শ নিজের অ্যাকোরিয়ামের জন্য অ্যালগি ডেস্ট্রয়ার কেনেন। এরপর মাইকেল গেলেন স্টেলার বাড়িতে তার সঙ্গে কথা বলতে। কথায় কথায় জানতে চাইলেন স্টেলার হবি কি। স্টেলা জানালেন তিনি বই পড়তে ভালোবাসেন, স্থানীয় লাইব্রেরির সদস্য তিনি। সেই লাইব্রেরিতে ছুটলেন মাইকেল। লাইব্রেরিয়ানের সঙ্গে দেখা করে বললেন স্টেলা নিকেল গত 6 মাসে কোন কোন বই পড়েছেন বা বাড়ি নিয়ে গেছেন রেজিস্টার দেখে এখনই আমাকে জানান। রেজিস্টারে দেখা গেল গত 6 মাস ধরে স্টেলা যত বই পড়েছেন তার সবকটি টক্সিকোলজি বা বিষবিদ্যা সংক্রান্ত। এমনকি প্রত্যেকটি বইতে সাইনাইডের চ্যাপ্টারটির কিছু জায়গা থেকে নোট নিয়েছেন তিনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের লাইব্রেরিতে ডেকে পাঠালেন মাইকেল। ওইসব বইয়ের পাতা থেকে স্টেলার আঙুলের ছাপ সংগ্রহ করলেন তিনি। কিন্তু মোটিভ কোথায়? আবার স্টেলার বাড়ি গেলেন মাইকেল। স্বামী মারা যাওয়ার পর কিভাবে চলছে স্টেলার কথায় কথায় জানতে চাইলেন মাইকেল। স্টেলা বললেন ব্রুসের জীবন বীমা করা ছিল, সেই বীমার টাকাতেই আপাতত চলছে। টাকা, এই অ্যাঙ্গেলটা তো আগে ভাবেননি মাইকেল। পরদিনই ছুটলেন বীমা কোম্পানির অফিসে। সেখানকার আধিকারিকদের সঙ্গে দেখা করে ব্রুস নিকেলের জীবন বীমা সম্পর্কিত খুঁটিনাটি জানতে চাইলেন। দেখলেন মাত্র 6 মাস আগেই করা হয়েছে সেই বীমা। বীমার শর্ত
যদি ব্রুসের স্বাভাবিক মৃত্যু ঘটে তবে স্টেলা পাবেন $25,000, কিন্তু কোনোভাবে ব্রুসের অস্বাভাবিক মৃত্যু ঘটে সেক্ষেত্রে স্টেলা পাবেন $1,50,000। পুনরায় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের ডেকে পাঠালেন মাইকেল। বিমার কাগজে ব্রুসের সই মাইক্রোস্কোপের নিচে ফেলে পরীক্ষা করা হলো। ব্যাংক অ্যাকাউন্টে ব্রুস ও স্টেলার সই এবং বিমার কাগজে ব্রুসের সই পরীক্ষা করে এস এবং এন অক্ষরের টান দেখে এক্সপার্টরা নিশ্চিত হলেন যে বিমার কাগজে সইটা ব্রুসের নয়, সেটা আসলে স্টেলার। ব্রুসের অজান্তেই স্টেলা তার নামে জীবন বীমা পলিসি করান ব্রুসের সই জাল করে। মাছের দোকানির বয়ান, লাইব্রেরির রেজিস্টার এবং জীবন বীমার কাগজের ওপর ভিত্তি করে স্টেলার নামে ওয়ারেন্ট বার করেন মাইকেল। পরদিন গ্রেপ্তার করা হয় স্টেলা নিকেলকে। তার বাড়ির বেসমেন্ট থেকে পাওয়া যায় একটা হামানদিস্তা, যা স্টেলা নিজের অ্যাকোরিয়ামের শ্যাওলা মারা বিষ গুঁড়ো করার জন্য ব্যবহার করতেন। এক্সোডিন ক্যাপসুলের মধ্যে সাইনাইড ঢোকানোর আগে এই হামানদিস্তায় ফেলে গুঁড়ো করেন সেই সাইনাইডকে। এই অলমোস্ট পারফেক্ট ক্রাইমে এই একটি ভুল স্টেলা করেছিলেন। হামানদিস্তায় ফেলে সাইনাইড গুঁড়ো করবার আগে স্টেলা ওই হামানদিস্তাটিকে জল দিয়ে ধুতে ভুলে যান, যার ফলে ক্যাপসুলের সাইনাইডের সঙ্গে মিশে যায় অ্যাকোরিয়ামের জন্য আগে গুঁড়ো করা শ্যাওলা মারার বিষ, যা ওই হামানদিস্তার গায়ে আগেই লেগেছিল। সেই গুঁড়োই শেষ অবধি ধরিয়ে দেয় স্টেলাকে। হিসাব মিলে গেল মাইকেল ড্যানবারের। মনে পড়ল অপরাধ বিজ্ঞানের প্রথম সূত্রের কথা, পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, অপরাধী কোনো না কোনো সূত্র ছেড়েই যায়। জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেন স্টেলা। তার জবানবন্দি শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান এফবিআইয়ের ধুরন্ধর অফিসার এবং বিচারকরা। সুখী জীবনযাপন করতেন ব্রুস, স্টেলা এবং তাদের সন্তানরা। হাই প্রোফাইল জীবনযাত্রার জন্য একসময় দেনায় ডুবে যান তারা। নিজেদের বাড়িও বন্ধক রাখতে হয়। খরচ কমানোর জন্য মদ্যপান ছেড়ে দেন ব্রুস, কিন্তু হুল্লোড়পূর্ণ জীবনযাত্রায় এই অস্বাভাবিক ছেদ মানতে পারেননি স্টেলা। তার প্রয়োজন ছিল টাকার, আরও টাকার। সেই টাকা জোগাড় করবার জন্য অভিনব প্ল্যানিং করেন স্টেলা। ঠিক করেন নিজের স্বামী ব্রুসকেই পৃথিবী থেকে সরিয়ে দেবেন। প্রথমেই সই জাল করে ব্রুসের নামে একটি জীবন বীমা করান স্টেলা। উপার্জন কম থাকার জন্য বীমার প্রিমিয়াম কম রাখেন। সাম অ্যাসিওর্ড মাত্র $25,000, কিন্তু বীমার অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাখেন অনেক বেশি, $1,50,000। অর্থাৎ ব্রুস যদি দুর্ঘটনায় মারা যান, বীমা কোম্পানির থেকে স্টেলা পাবেন প্রায় 6 গুণ টাকা। ব্রুস মর্নিং হেডেকের রোগী। তার ঘুম থেকে ওঠার পরেই মাথা ধরত। মাঝে মধ্যেই এক্সোডিন ক্যাপসুল খেতেন ব্রুসের এই অভ্যাসটিকে কাজে লাগান স্টেলা। লাইব্রেরিতে গিয়ে টক্সিলজির ওপর বই থেকে পটাশিয়াম সাইনাইড সংক্রান্ত সব কিছু জেনে নেন স্টেলা। তারপর কোনোভাবে কিছু পরিমাণ সাইনাইড জুটিয়েও ফেলেন। এলাকার সমস্ত ডিপার্টমেন্টাল স্টোরে ঘুরে ঘুরে কিছু এক্সোডিনের কৌটো কেনেন তিনি। ডিসেকেটিং ফরসেপ এবং জলের সাহায্যে খুলে ফেলেন কৌটোর সিল। প্রত্যেকটা কৌটো থেকে 3টে করে ক্যাপসুল বার করে সেগুলোকে খুলে ফেলেন। ভেতরের ওষুধ খুলে দিয়ে ভরে দেন পটাশিয়াম সাইনাইড। এরপরে পুনরায় ক্যাপসুলগুলোকে কৌটোয় ভরে আঠা দিয়ে সিল আটকে দেন। কৌটোর বাইরের প্লাস্টিক সিল আটকান আগুনের উত্তাপ কাজে লাগিয়ে। তিনি এই কৌটোগুলোর একটি রাখেন ব্রুসের লকারে, বাকি কৌটোগুলো নিয়ে স্টেলা ফিরে যান ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। অন্যান্য জিনিস কেনার আছিলায় একসময় সকলের অলক্ষ্যে ডিসপ্লে সেলফে রেখে দেন সাইনাইড ক্যাপসুল মেশানো কৌটোগুলোকে, যেখান থেকে 2 দিন আগে তিনি কৌটোগুলো কিনে নিয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য,
তখনও হয়তো বারকোড রিডার করে জিনিসপত্র বেচার চল আমেরিকাতে শুরু হয়নি। প্ল্যানিং এবং ব্যাকআপ প্ল্যানিং দুটোই তৈরি ছিল স্টেলার। তিনি জানতেন কোনো না কোনো দিন ব্রুসের হাতে কৌটোটা থেকে সাইনাইড ক্যাপসুলটাই উঠবে। একদিন উঠল, মারা গেলেন ব্রুস। কিন্তু কপালে মন্দ, করোনার মৃত্যুর কারণ হিসাবে লিখলেন এমফাইসিমা, যা একটা স্বাভাবিক কারণ, অ্যাক্সিডেন্টাল নয়। বিমা কোম্পানির থেকে মাত্র $25,000 পেলেন স্টেলা। এমনটা যে হতে পারে স্টেলা সেটা আগেই ভেবে রেখেছিলেন। বিমা কোম্পানি থেকে $1,50,000 হাসিল করবার জন্য স্টেলার দরকার ছিল আরও কয়েকটা মৃত্যুর। সেজন্যই ডিপার্টমেন্টাল স্টোরে সাইনাইড ক্যাপসুল মেশানো কৌটোগুলো সাজিয়ে রেখেছিলেন তিনি জানতেন কেউ না কেউ ওই ক্যাপসুল খাবে এবং মরবে। বারংবার এক্সোডিন ক্যাপসুল খেয়ে মৃত্যুর জন্য আজ না হোক কাল FBI তদন্ত শুরু করবেই, এবং এক্সোডিনের মধ্যে সাইনাইডের উপস্থিতি ধরা পড়বে। দোষ চাপবে ওষুধ কোম্পানির ওপর, এবং তখনই তিনি ব্রুসের অস্বাভাবিক মৃত্যুর কথা FBI-কে জানাবেন। ব্রুসের মৃতদেহের ময়নাতদন্ত হবে এবং সেই ময়নাতদন্তে ব্রুসের শরীরে সাইনাইডের উপস্থিতি ধরা পড়বে। সঙ্গে সঙ্গে ব্রুসের অস্বাভাবিক মৃত্যুর কথা বিমা কোম্পানিকে জানিয়ে $1,50,000 দাবি করবেন স্টেলা। শুধু তাই নয়, ওষুধ কোম্পানির ওপরে নেগলিজেন্সির অভিযোগ এনে তাদের থেকে মোটা টাকার ক্ষতিপূরণ দাবি করার মতলব ছিল স্টেলার। এমনকি করোনার যদি প্রথমেই ব্রুসের মৃতদেহের ময়নাতদন্ত করতেন, সেক্ষেত্রেও প্রথমে সন্দেহভাজনের তালিকায় থাকলেও সাইনাইড জনিত পরবর্তী মৃত্যু, মানে এক্ষেত্রে সুজানের মৃত্যু হলেই সন্দেহের বাইরে চলে যেতেন স্টেলা। অভিযোগের তীর সেক্ষেত্রে ওষুধ কোম্পানির দিকেই ঘুরত। নিখুঁত এবং ফুল প্রুফ প্ল্যানিং, অস্বীকার করবার কোনো উপায় নেই। একটাই ভুল করেছিলেন স্টেলা নিকেল। হামানদিস্তায় সাইনাইড গুঁড়ো করবার আগে তিনি সেটা জল দিয়ে ধুয়ে নেননি। এই একই কথা বলেছিলেন মাইকেল ডানবারও। স্টেলা যদি হামানদিস্তাটা একবার ধুয়ে নিতেন, কিংবা সেই বৃদ্ধ মানুষটি যদি সেদিন মিচিগানের ধারে মাছ ধরতে না আসতো, হয়তো এই রহস্যের কিনারা কোনোদিনই হতো না। সুজান স্নোর অস্বাভাবিক মৃত্যু তদন্ত করতে নেমেছিল FBI। তদন্ত শেষে দেখা যায় সুজানের মৃত্যু আসলে স্টেলার প্ল্যানিংয়ের কোলাটারাল ড্যামেজ বা পার্শ্ব প্রতিক্রিয়া। সুজানের মেয়ে হেলি, যিনি চোখের সামনে নিজের মাকে মরতে দেখেছিলেন, তিনি শেষ অবধি মানুষ হন এক আত্মীয়ের কাছে। তার সৎ বাবা পল সুজানের মৃত্যুর পরেই তাকে ছেড়ে চলে যান। একটি ইন্টারভিউতে হেলি বলেছিলেন, খুব ভালো মানুষ ছিলেন আমার মা, একজন ভালো মা, একজন ভীষণ ভালো স্ত্রী। উনি কেন মারা গেলেন সেটা জানার পর আমি বিস্মিত, স্তম্ভিত। স্টেলাও তো একজন মা, কি করে এমন কাজ করলেন উনি? আর স্টেলা নিকেল, কি হলো তার? আপনারা শুনলে অবাক হবেন, তিনি আজও জীবিত আছেন। পুরো ঘটনা শোনার পরে এবং প্রমাণ সন্দেহে নিঃসন্দেহ হওয়ার পরে হতভম্ব আমেরিকান কোর্ট এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম এবং স্টেলাকে সমাজের জন্য ক্ষতিকারক আখ্যা দিয়ে তাকে 90 বছরের অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে। নিজের জেদ এবং স্ট্যাটাস বজায় রাখার জন্য নিজের স্বামীকে হত্যা করেছিলেন স্টেলা। হত্যা করেছিলেন এমন এক নারীকে যাকে তিনি চিনতেন না। সেই মহিলা স্টেলার কোনো ক্ষতি করেননি। অর্থের প্রতি অমোঘ আকর্ষণে দুটো পরিবারকে ধ্বংস করে দিয়েছিলেন তিনি, নিজের এবং সুজানের। স্টেলার নিজের ছেলেমেয়েরা তাদের বাবার নির্মম হত্যার কথা জানতে পেরে নিজেদের মা অর্থাৎ স্টেলার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেন। সেদিনের 39 বছরের স্টেলা আজ 72 বছরের বৃদ্ধা। বন্দী আছেন আমেরিকার একটি কারাগারে। দিন গুনছেন সেই দিনটির জন্য যেদিন তাকে দাঁড়াতে হবে অন্য আরেকটি কোর্টে,
যেখানে প্রমাণ পেশ হয় না, আদালত মুলতবি হয় না, সওয়াল জবাব হয় না, সরাসরি ফয়সালা শোনানো হয়। গল্প শেষে একটাই কথা আপনাদের বলতে চাই, এই পৃথিবীটা খুব সুন্দর, বাঁচুন, প্রাণ ভরে বাঁচুন, কিন্তু আরও ভালোভাবে বাঁচতে চেয়ে অন্যের ক্ষতি ডেকে আনবেন না। মানুষ আইনের চোখে ধুলো দিতে পারে, সমাজের চোখে ধুলো দিতে পারে, কিন্তু দিনের শেষে নিজের বিবেককে আর জীবনের শেষে সেই অসীম শক্তিকে জবাবদিহি আমাদের প্রত্যেকেই করতে হবে। এই বিশ্ব সংসারে দুটো জায়গায় মিথ্যার কোনো স্থান নেই। প্রথমটা অন্তরাত্মা, দ্বিতীয়টা পরমাত্মা। শুনছিলেন কিলার যখন পেনকিলার, রচনা ডক্টর ইন্দ্রনীল আইচ। গল্প স্বল্পে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটি রোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণে খুব ভালো থাকবেন আপনারা। টেক কেয়ার অ্যান্ড বাই।